হ্যালো ফ্রেন্ডস, আমি মানস আবার এসেছি ডন স্পোর্টসের তরফ থেকে। আমাদের ডন স্পোর্টসের চ্যানেলে দুই লিজেন্ড প্লেয়ারকে তোমরা হয়তো সবাই চেনো। আমার ডান দিকে আছে সাহেবদা আর বাঁ দিকে আছে রিকু। তো আমার দুজন খুব ক্লোজ ফ্রেন্ড এবং একজন দাদা হিসেবেও। তো আজকে দাদাদের কাছে এবং রিকুর কাছে এবং সাহেব ভাইয়ের কাছে দুজনের কাছেই জানবো শর্ট হ্যান্ড এবং ফুল হ্যান্ডের বিষয়ে। তাদের সঙ্গে কিছু খেলা বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আসবো সাহেব ভাইয়ের কাছে। তো তোমরা সাহেবদাকে ভালোভাবেই চেনো। তো সাহেবদার কাছে তার খেলা সম্পর্কে জিজ্ঞাসা করব, তার খেলার জার্নি সম্পর্কে জিজ্ঞাসা করব। তো দাদা, তুমি কিছু তোমার জার্নি সম্পর্কে, তোমার ফুল হ্যান্ড খেলা সম্পর্কে একটু তোমার কাছে জানতে চাই, বা আমাদের যে এখানে আমাদের ডন স্পোর্টসের চ্যানেলে যারা সবাই আছে তারাও জানতে চায় তোমার সম্পর্কে কিছু। তো দাদা, তুমি কিছু বলো। প্রথমেই সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যারাই আজকে মানে এই ক্যামেরার মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখছে, তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবেসে বা সম্মান জানিয়ে হয়তো লেজেন্ডটা বললো, কিন্তু অ্যাকচুয়ালি লেজেন্ডের জায়গায় আমরা পড়ি না। আমাদের এলাকায় লেজেন্ড আরও বড় বড় অনেক প্লেয়াররাই আছে। আমরা সামান্য একটা প্লেয়ার মাত্র, যারা আমরা নিজেরাই অন্যান্য প্লেয়ারদের মতো নিজেদের খেলাটাকে ভালোবেসে নিজেদের খেলাটাকে একটু তুলে নিয়ে আসার চেষ্টা অনেক দিন ধরে করছি। বা হয়তো সেটা মানুষের ভালোবাসা দেখে বা একটু হয়তো মনেও হয় যে হ্যাঁ, হয়তো কিছুটা হলেও সফলতা আমরা পেয়েছি। তো আমার খেলার জার্নি বলতে সে তো অনেক পুরনো। তো প্রথম আমার খেলা জার্নি শর্ট হ্যান্ড থেকেই শুরু হয়েছিল। আমার বা আমার ভাই রিকু আছে, দুজনেরই। আমরা একটা সময় আমাদের এলাকায় নাইটে যে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট চলে, তখন আরো ব্যাপকভাবে চলতো। তখন তো প্রায় বলতে গেলে মানে প্রতিনিয়তই আমরা খেলতে যেতাম, এবং আমরা 10 থেকে 12 বছর হয়তো হবে, হয়তো নাকি রিকু? 10-12 বছর তো বটেই। সেখানে আমাদের টিমের একজন সদস্য মিঠুন নিজেও ছিল, বা মানুষ বলে যাকে চেনা। থ্যাংক ইউ। তো সেখানে আমরা শর্ট হ্যান্ড ক্রিকেটটা আমরা খুব মানে প্যাশনের সঙ্গেই খেলতাম, এবং আমাদের একটা টিম ছিল বিএসকে বলে, আজও হয়তো পুরনো প্লেয়াররা চিনবে। এখনো টুকটাক আমরা শর্ট হ্যান্ডের সঙ্গে লেগে আছি, একবারে নেই তা বলবো না। আর তারপর যে আমাদের লং ক্রিকেটের যে টুর্নামেন্ট, সেখানে আমরা তারপরে যখন আসি, তারপরে আমরা আস্তে আস্তে লং ক্রিকেটের মাধ্যমে আমাদের এলাকা থেকে শুরু করে রিকু আর আমরা দুজনের কথাই বলছি। আমরা দুজন আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে আমরা খেলতে গেছি, এবং এখনো যাওয়ার চেষ্টা করি, এবং যতটা নিজেদের মধ্যে আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি। দাদা, লং পিচের জার্নিটা তুমি কিভাবে শুরু করলে? তুমি যে আজকে লং পিচের মধ্যে আছো বা লং পিচ খেলছো, তুমি তো শর্ট হ্যান্ড অনেকদিন ছেড়েও দিয়েছো, শর্ট হ্যান্ড থেকে অনেকদিন বিস্তারিত হয়ে গেছো তুমি। তো লং পিচের জার্নিটা কিভাবে শুরু করলে তুমি? লং পিচের জার্নি অ্যাকচুয়ালি এগুলো তো টাইপ অফ পড়াশোনা নয় যে কোনো রকম ভাবে টার্গেট করে শুরু করা। তো শর্ট হ্যান্ড খেলতাম, খেলতে খেলতে শর্ট হ্যান্ড তো নাইটে খেলতাম। হ্যাঁ, তুমি তো শর্ট হ্যান্ড ফরম্যাটে প্রথম ছিলে, হ্যাঁ, কারণ তোমাকে বেশিরভাগ শর্ট হ্যান্ড ফরম্যাটটাতে ভালোভাবে সবাই চিনতো, যে সাহেবদা মানে শর্ট হ্যান্ড ফরম্যাটে। একদম শর্ট হ্যান্ডে তখন মানে শর্ট হ্যান্ডেই খেলতাম। তারপর আস্তে আস্তে তো লং পিচ একদম খেলতাম না বলতে নয়, কিন্তু প্রফেশনালি খেলিনি কখনো। তার আগে এমনি টুকটাক খেলতাম, যখন দিনের বেলা খেলা তো ওটা। আর আমরা শর্ট হ্যান্ডটা রাত্রে খেলতাম। তো তারপর আস্তে আস্তে যখন সেহারা ক্রিকেট একাডেমি টিমের মধ্যে ছিলাম, তো তার আগেও আমি বছর পাঁচেক মানে সেহারা ক্রিকেট একাডেমিতে এত কম্পিটিশন ছিল আর এত ভালো ভালো প্লেয়ার ছিল, অনেক ভালো। তো ওখানে আমরা অ্যাকচুয়ালি মানে কম্পিটিশনে নিজেদিকে আগিয়ে সামনে রাখতে পারতাম না একদম। তো তখন আমি বাদুলিয়া যে পাশে ক্রিকেট গ্রাউন্ড আছে বা তাদের যে ক্রিকেট টিম আছে, সেখানে আমি প্রথম 4 থেকে 5 বছর আমি ওখানে লং পিচ খেলেছি। আচ্ছা। তো তখন অ্যাজ এ বোলার আমি খেলতাম, আচ্ছা। মানে তখন বলই করতাম শুধু। আর তারপর একবার ঘটনাটা হলো গিয়ে কি, সেহারার সঙ্গে বাদুলিয়ার একটা খেলা ছিল। আচ্ছা। কোন মাঠে ঠিক মনে পড়ছে না, তো হয় শাসপুর নয় খন্ডঘোষ, এরকম কোন একটা মাঠে সেহারার সঙ্গে বাদুলিয়ার একটা খেলা ছিল। তো সেই মাঠে আমি খুব ভালো বল করেছিলাম। তো তারপর আমাদের সেহারা ক্রিকেট একাডেমির একজন সদস্য আছে, এবং যাকে আমরা সবাই গুরুদেবই বলি, সন্তোষ নাম, আমাদের সিনিয়র। আমিও চিনি ভালো, সন্তোষদার সঙ্গে আমিও খেলা। তো সেই সন্তোষ দা আমাকে বলে যে তুই শেয়ারা বাজারের ছেলে হয়ে, আর সে খুব ক্রিকেট অন্তঃপ্রাণ ছেলে, এবং শেয়ারা ক্রিকেট একাডেমির জন্য তার প্রচুর অবদান আছে বছরের পর বছর, এখনো তাই। এখনো জুনিয়র দিকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে শেখাতে হয়, সবটার তার অবদান অনস্বীকার্য। তো সে আমাকে তখন ওখানে একদিন আফসোস করে বলে যে সাহেব, আমার আফসোস লাগছে যে তুই শেয়ারা বাজারের ছেলে আর তুই বাদুলিয়া হয়ে ক্রিকেট খেলছিস। তো তুই এক কাজ কর, তুই শেয়ারা টিমে খেলতে আয়। তারপরে আমি সেরা টিমে খেলতে আসি, এবং 1-2 বছর তো আমি শুধু সেরা টিমে বলই করেছি।
তারপর আমার হঠাৎ করে এক জায়গায় অনেকগুলো উইকেট নেত্রখণ্ড মাঠ, রামবাটি মাঠে একটা খেলা ছিল, না সরি রায়না মাঠে একটা খেলা হচ্ছিল। সেই খেলাতে আমাদের বর্ধমানের 3 জন প্লেয়ার আসার কথা ছিল। আচ্ছা, তো যথারীতি সেলিম আহমেদের সঙ্গে খেলা ছিল আমার মনে আছে। তো সেই খেলাতে সেই বর্ধমানের 3টে প্লেয়ার সঠিক সময়ে ঢুকতে পারেনি, তাদেরই ওপেন করার কথা ছিল। তখন সন্তোষ কিন্তু আমাকে আর আমার একজন সহ খেলোয়াড় আছে রিকি, তো রিকিকে আমাদের দুজনকে বলে যে তোরা দুজন ওপেন করে চলে যা। তো আমরা তো রীতিমতো অবাক হয়ে যাই, আমাদের খেলারই কথা ছিল না, সেখানে আমরা ওপেন। তো সেখানে যে আমরা মোটামুটি ভালো ব্যাট করেছিলাম এবং তারপর আস্তে আস্তে ব্যাটিং অর্ডারটা উঠে আসে। আর এখন সিচুয়েশন এমন হয়ে গেছে, এখন তো না আমার কোনো ব্যাটিং জায়গা কোনো কিছু ঠিক নাই। তো দলের যখন যেরকমভাবে প্রয়োজন হয় সেই জায়গাতেই নেমে ব্যাট করতে হয়, আর সেভাবেই লং পিচটা খেলি। আর এখন তো বিশেষ করে কাজের সূত্রে বা অফিসের বা ব্যবসার চাকরি সূত্রে আমাদের আর রাত্রে শর্ট হ্যান্ড খেলতে যাওয়াটা হয়ে ওঠে না। তো আমরা এখন এই যে 4 থেকে 5 মাস আমাদের লং ক্রিকেটের সিজনটা চলে, আমরা সেটার মধ্যে একটু নিজেদেরকে বেশি ব্যস্ত রাখি, সেই সময়টা আমরা একটু খেলাধুলাটা করি আর কি। থ্যাংক ইউ দাদা। তো এবার আমি রিকুর কাছে আসবো। তো রিকুর কাছে জানতে যাবো তার লং ক্রিকেটের জার্নিটা। তো রিকু, তুমি বলো তোমার লং ক্রিকেটের জার্নিটা কিভাবে গেছে বা যাচ্ছে? লং ক্রিকেটের জার্নি বলতে আমার প্রথম লং ক্রিকেট খেলা চালু হচ্ছে আমার নিজের গ্রামের হয়ে। আমি প্রথম আমাদের গ্রামের একটা টিম ছিল, তা জনকল্যাণ পাঠাগার নামে। আচ্ছা, সেই টিমে হয়ে খেলতাম। আর সঠিকের নিয়ে তো কিছু বলার নাই, ভাই বলেই দিল। তো প্রথমে আমি অনেক খেলতাম আমাদের নিজেদের গ্রামের হয়ে। খেলতে খেলতে আমি 2-4 জায়গায় খেলেছি। খেলে যাওয়ার পর মাঠে যাই, আমাদের যেহেতু শেয়ারবাজার মাঠ আছে, তখন মাঠে গিয়ে বসে থাকতাম, খেলা দেখতাম। কারণ দাদারা থাকতো, কারণ আমাদের তখনকার সিনিয়র প্লেয়ার হিরুদা, সন্তোষদা, এরা সব খেলাধুলা করতো। ভালো লাগতো, যেহেতু খেলাধুলা ভালোবাসি, খেলাধুলা দেখতাম। ভাইয়ের সঙ্গে পরিচিত ছিল। ভাই বলতো তাহলে মাঠে আয়, মাঠে খেল। মাঠের ছেলে, ঠিক আছে। তারপরে খেলা চালু করলাম। তখন আমি তো অন্তত মানে কি বলবো, ভাইয়ের অনেক পর আমি মাঠে ঢুকেছি। ভাই তার আগেই খেলে। তো আমি মাঠে গেলাম, ভাই তারপর আমাকে বললো খেলতে লাগলাম। তখন আমি মোটামুটি ওই কী বলবো, ফিল্ডিং করতাম। তারপর হয়তো কোথাও খেলতে গেলে তাদের টিমের সঙ্গে থাকতাম। অত সুযোগ পাইনি, কিন্তু আস্তে আস্তে এটার মূল্যে আমি কি বলবো, মানে টিমের সঙ্গে মানে ফার্স্ট 11-এ থাকার জায়গাটা তৈরি করে দেওয়ার মূল্যে আছে আমাদের সন্তোষদা, যার নাম করেই দিয়েছে অলরেডি। আচ্ছা, তারপরে বলবো হিরুদা, এবং যার নাম না করলে নয় বাবু, আমার মানে এই খেলা জগতে যদি আমাকে তুলে নিয়ে আসতে, সেটা হচ্ছে সাহেব মোল্লা। ঠিক আছে। তো কারণ তখন আমাকে সন্তোষদা খেলতে বলে খেলি, অতটা আমি পারফরমেন্স করতে পারতাম না, কারণ ধরুন নতুন নতুন খেলছি। তো প্রথমত আমি কিপিং করতাম, তারপর 10 নম্বর কি 8 নম্বরে নামতাম। মাঠটা আমার মনে নাই, কিন্তু এক জায়গায় আমি ভালো খেলেছিলাম। সেই খেলাটা দেখার পর তখন আমাদের মাঠে প্র্যাকটিস হওয়ার সময় ভাই আমাকে বলেছিল যে তুই ওপরে যা। তো ওপরে যা, ওপর দিয়ে খেল। সেই জায়গাটা তৈরি করেছিল আমাদের ভাই। সেখান থেকে ভালো নিজেকে তৈরি করি এবং তাদের সম্মানটা রাখতে পেরেছি। সম্মানটা রেখে তাদের যে হ্যাঁ আমার উপর বিশ্বাসটা, সেই বিশ্বাসের উপর ভরসা করে খেলি। একটা কথা বলার আছে, মানে কারেকশন বলবো না, এটা যে কথাটা রিকু বললো যে হ্যাঁ সামনে তুলে আনার মূল্যে ভাই বা আমার জন্য বলছে, সেটা ঘটনাটা হয়তো দেখতে সেরকম হলেও কিন্তু প্রত্যেকটা ঘটনারই যেটা আমরা দেখতে পাই তার ভিতরেও একটা অর্থ থাকে, তার ভিতরেও কোনো একটা ব্যাপার থাকে। অবশ্যই থাকে। ব্যাপারটা হচ্ছে এটা, কথাটা অস্বীকার করার নয় যে ওকে আমি যদি আমাদের দেখা গেছে এমনও কোনো টাফ ম্যাচ পড়ে গেছে যেখানে হয়তো আমাদের 10টা প্লেয়ার বাইরে থেকে এসছে, সেই ধরনের হয়তো গেম, তো আমরা 11টা প্লেয়ারও করতে পারতাম, কিন্তু আমরা 11টা প্লেয়ার কখনো করিনি, কারণ আমরা সবাই মিলে এটা ভাবতাম যে আমাদের 11 নম্বর প্লেয়ারটা কিন্তু রিকু থাকবে মাঠে। আর এটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বললেও কিন্তু এটা আমার একটা জেদ ছিল যে না ও খেলবেই, মানে কেউ খেলুক না খেলুক রিকু খেলবে। এটার পিছনের কারণটা বলতে চাইছি, এটা তো ও বললো, কিন্তু এটার পিছনের কারণটা হচ্ছে ওর মধ্যে যে পোটেনশিয়ালটা ছিল, ওর মধ্যে যে লড়াই করার একটা অদম্য শক্তি, অদম্য মানসিকতা ছিল, সেটা আমরা নিজেরা বন্ধু বান্ধব আমরা যারা থাকি একসঙ্গে সবাই আমরা জানি কার কতটা কোয়ালিটি। ঠিক আছে। তো একটা গার্জেনের কাছেও তার যদি 3টে ছেলে থাকে, সে যখন কোন একটা দামি জিনিস কাউকে দেয়, তখন সে সেই ছেলেটাকে দেয় যে জানে যে এটাকে দায়িত্ব করে নিয়ে যেতে পারবে, দায়িত্ব করে রাখতে পারবে। তো সেটাই বলছি, আমি কাউকে ছোট করে বলছি না, সবার মধ্যে আলাদা আলাদা কোয়ালিটি, আলাদা আলাদা পোটেনশিয়াল ছিল সেই সময়কার কথা বলছি।
সেই সময় সামনে মানে থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে না, রিকুর মধ্যে সেটা আছে, তো রিকু ওটা করবে এবং করেওছে। আমি এটাও বলছি, এমনও ম্যাচ গেছে যেখানে 10টা বাইরের প্লেয়ার আছে, 10টা বাইরের প্লেয়ারের মধ্যে হয়তো 6জন ব্যাটসম্যান, সেই 6জন ব্যাটসম্যান ফ্লপ হলেও কিন্তু রিকু সেখানে 50 বা 50 প্লাস 60-70 রান করে কিন্তু দলকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে। এরকম এইসব জায়গাগুলো ও নিজে তৈরি করেছে, এগুলো ওর খেলা দিয়েও তৈরি করেছে, যার জন্য এই জায়গায় এসেছে। তো রিকু অ্যাকচুয়ালি সবাই চিনতো কিন্তু যে রিকুকে শর্ট পিচের প্লেয়ার হিসাবে। তো আগে প্রথম তো স্টার্টিং হয়তো মনে হয়, আমি জানি না, আমি তো ফুল পিচে তোর সঙ্গে আমি খেলিনি কখনো, তো শর্ট পিচটা আমি তোর সাথে অনেকবার খেলেছি। তো শর্ট পিচের জার্নি সম্পর্কে তোর কাছে জানতে চাই আমি। শর্ট পিচও একই, আমরা খেলতাম গ্রামের টিমের হয়ে। আমাদের বড় দাদা ছিল ইন্দ্রনীলদা, কানু, গোপাল, কোমলদা, কুশিদা, এ একসঙ্গে খেলতাম এই একই জনকল্যাণ পাঠাগার নাম দিয়ে। খেলতে খেলতে বিশুর সঙ্গে দেখা হয় প্রথম আমার বিশুর সঙ্গে দেখা হয়। বিশু আমাকে বলে যে চ আমাদের টিমে খেলবি, আমাদের একটা টিম আছে বিএসকে, ভালো খেলিস, তো আমাদের সঙ্গে চ। আচ্ছা, সেই আমার জার্নি শুরু হলো। তারপরে বিশু ভাই, আমি। এক্ষেত্রে আমার আরো একটা কথা বলার আছে, অ্যাড করার আছে, সেটা হচ্ছে ঠিক শর্ট ক্রিকেটের জার্নি হিসেবে আমারও প্রথম কিন্তু কাঁটাপুকুর তরুণ সংঘ বলে একটা টিম ছিল, আচ্ছা, সেখানে আমরা খেলতাম। তো খেলতে 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 প্রত্যেকদিন রাত্রে আমরা খেলতে যেতাম। তো প্রত্যেকদিন মানে অ্যাবাভ 90%ই বলতে পারি যে আমাদের রেজাল্ট ছিল আমরা সেমিফাইনালে হেরে বাড়ি চলে আসতাম। তো একটা সময় আমার বিরক্ত লাগতে লাগলো এবং সেই আমি ভাবতে শুরু করলাম যে এটা থেকে কিভাবে উপায় কি আছে। তখন হয়তো হয়তো আমার ধারণা বা আমি দু একজনের কাছ থেকে শুনেছি, জানি না এটা ঠিক কি ভুল, আমি প্রথম শর্ট হ্যান্ড ক্রিকেটে, মানে আমাদের সেই সময় যে কালচারটা ছিল, হ্যাঁ, আমি প্রথম কিন্তু বিভিন্ন জায়গাতে ছেলে পিক করতে শুরু করি। বিএসকে তখন আমরা একটা টিম করেছিলাম, হয়তো তার আগে তখন সবাই টিম কিন্তু নিজের নিজের টিমই খেলতো, যেমন আমিও খেলতাম, ও খেলতো, তো প্রত্যেকে নিজের নিজের হোম টিম যেটা ছিল সেখানেই খেলতো। তো আমি ভাবলাম প্রত্যেকদিন রাত্রেবেলা যাচ্ছি, আর একটা ব্যয়বহুল ব্যাপার, একটা জায়গায় যাচ্ছি খেলতে বাইকে করে বা কোনো কিছু করে, তো সেখানে থেকে দাঁড়িয়ে রেজাল্ট হচ্ছে না, তো রেজাল্ট আনার জন্য কিছু তো পরিবর্তন আনা দরকার। তো সেই জায়গায় আমি প্রথম বিশুর সঙ্গে আলোচনা করি ব্যাপারটা। বিশু বলে আমাদের একজন অলরাউন্ডার ছিল, খুব ভালো বল এবং খুব ভালো ব্যাট করতো, খ্যামতাই বাড়ি শেয়ারবাজারের পাশে। তো বিশুর সঙ্গে কথাটা বলার পর বিশু বললে হ্যাঁ ভাই এটা তো করা যেতে পারে। তখন আমরা মানে অরিজিনালি শর্ট হ্যান্ডের যদি লিজেন্ড প্লেয়ার কাউকে বলা হয়, আমি মনে করি যার মধ্যে ট্যালেন্ট ওপরওয়ালা হয়তো মানে একদম ভর্তি করে দিয়েছিলেন, সেটা হচ্ছে লারা, একদম মুজুদ্দিগিতে বাড়ি। তো লারার সঙ্গে যোগাযোগ করি। লারা প্রথম যখন হয় তখন লারা ছিল, তারপরে তোদের ওখান থেকে তুই বা রুদ্র তোরা আসিস, প্রথম বিএসকে এটা দিয়ে শুরু হয়। একটা দুটো সিট সবসময় এদিক ওদিক হতো, তখন কিন্তু রুদ্র আসেননি, একটা দুটো সিট এদিক ওদিক হতো, কিন্তু আমরা 4-5 জন ছিল ফিক্সড, সৌরভ, আমি, আসিফ, লারা, তুই, রুদ্র, 6 জন। তারপর যে ওই একটা সিট যেটা এদিক ওদিক হতো, রিকুর সঙ্গে যখন বিশুর কথা হয় বা বিশু যখন এসে আমাদেরকে বলে বা রিকু যখন আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে ঢোকে, তখন কিন্তু বিএসকে এর বাইরের জায়গাটা পুরো বন্ধ হলো, 7জনই ফিক্স ছিল। তো ওইটা আমার মনে হয় যে বিএসকেই আমাদের প্রথম একটা টিম আমাদের এলাকায়, হয়তো অনেকে এগ্রি করবে অনেকে ডিসএগ্রিও করতে পারে, যেটা প্রথম শর্ট হ্যান্ডের একটা প্যাক টিম ছিল। এবং মানে গর্বের সঙ্গে আজও আমরা বলতে পারি যে আমরা মানে যত বছর আমরা বিএসকে একসঙ্গে খেলেছি নিজেদের ভেবে, তো অ্যাবাভ 90% রেজাল্ট তো আমাদের হয়েইছে। হ্যাঁ, হয়তো আমরা ফাইনালে হেরেছি, মানে ফাইনাল খেলাটাকে বলছি, যতগুলো আমরা খেলেছি অ্যাবাভ 90% রেজাল্ট আমাদের ছিলই, একদমই ছিল। তো রিকু তোর কাছে আসছে, তো তোর কাছে শর্ট ক্রিকেটের যদি মনে হয় যে তুই শর্ট ক্রিকেটের জার্নিটার মধ্যে তোর আইডল পার্সন কে, যার দেখে তুই ইন্সপায়ার হয়েছিস, যার দেখে তুই খেলাটা শুরু করেছিস শর্ট ক্রিকেটটা, বা তোর সেরকম চোখে তো সে কিরকম সেই প্লেয়ার কে আছে তোর? দুজন আছে, সেটা হচ্ছে এক নাম বললো লেজেন্ড শর্ট ক্রিকেটার, সেটা হচ্ছে লারা, আর দ্বিতীয় অবশ্যই লেজেন্ড প্লেয়ার, অবশ্যই, আর দ্বিতীয় হচ্ছে বিশু। কারণ প্রথম কি বলবো, বিশুর খেলা দেখেছিলাম আমাদের গ্রামে। আচ্ছা, লারা তো দেখিয়েছি, হ্যাঁ, তো বিশুকে দেখেছিলাম, বিশুর খেলাটা এত ভালো লেগেছিল, সেই থেকে বললাম তাহলে আমাদেরও খেলা যেতে পারে। এবং যেহেতু আমরা নিজেরা খেলতাম নিজেদের গ্রামের হয়ে, তখন আরো ভালোভাবে প্র্যাকটিস শুরু করলাম, নিজেকে তৈরি করলাম। তো দাদা তোমার কাছে ফিরে আসছি আমি। তো তোমাদের যে নেক্সট তোমাদের তো সিজন শুরু হয়ে যাচ্ছে, এবার তোমাদের খেলার প্রোগ্রাম কি আছে? তো যে কথাটা হচ্ছিল যে এখন বর্তমানে আমাদের লোকাল যে টুর্নামেন্ট গুলো, সেগুলো আর আগের মতো গ্রাম ভিত্তিক নেই, এখন ওটা অনেকটা
এক্সপ্যান্ড হয়ে গেছে। কেমন? যেমন হচ্ছে আমরা সেরা ক্রিকেট একাডেমি থেকে ভিপিএল বলে একটা টুর্নামেন্ট চালাই, হুম। প্রিমিয়ার লিগ, হ্যাঁ, বড় ভিলেজ ভালো। প্রিমিয়ার লিগ বলা হ্যাঁ। হয়। তো সেটা খুব আস্তে আস্তে খুব বড় লেভেলেই যাচ্ছে এবং এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে। তো সেটাতে ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে অকশন করে প্লেয়ারদের রেজিস্ট্রেশন করে টিম ওয়াইজ খেলা হয়, প্রাইজ মানিও থাকে অনেক। তো প্রায় 1 লাখ, দুটো রানার্স এবং উইনার্স মিলিয়ে 1 লাখ টাকার মতো প্রাইজ থাকে। তো সেটা আরো আস্তে আস্তে বড় জায়গায় যাবে। হ্যাঁ, তো সেই চেষ্টার মধ্যে আমরা লেগে আছি এবং শুধু এটা বলবো না, এই বছর একটা ভালো সুখবর শুনলাম যে আমাদের এলাকার ছেলেরাই, যেমন খণ্ডঘোষ ক্রিকেট একাডেমিকে অনেক ধন্যবাদ এই জন্য, ওরা একটা কেপিএল বলে ওরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। এটা যেমন ফ্র্যাঞ্চাইজি লিগ হলো, এছাড়াও এর সঙ্গে কি আমাদের মানে পঞ্চায়েত ওয়াইজ, মানে একটা পঞ্চায়েতের টিম হতে হবে, বা ব্লক ওয়াইজ, বা এখন বর্ধমান টাউনে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ চলছে, এরকম বিভিন্ন ধরনের খেলা এখন মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং গ্রামের ক্রিকেটকে বড় মঞ্চে তুলে আনার জন্য যে প্রচেষ্টা, এটা সম্ভবত আমরা 2018 সাল থেকে নিয়েছিলাম। তো আজকে 2024 সালে বসে সত্যি এই জিনিসটা ভাবতে ভালো লাগছে যে আমরা ওই জায়গা থেকে স্ট্রাগল করে একটা জায়গায় আমাদের গ্রামের লোকাল ক্রিকেটকে আনতে পেরেছি এবং এটা সত্যি একটা আমাদের এলাকার ক্রিকেটের জন্য সুখবর। তো প্ল্যান বলতে এরকম কিছু নয়, প্ল্যান তো ক্রিকেটের সিজন আসছে, ক্রিকেট খেলতেই হবে, ক্রিকেট পাগল মানুষ আমরা। তো সেই ক্রিকেটের ময়দানে এখন সবাই প্র্যাকটিসে নেমেও গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার সামনে ভিপিএল আছে, কেপিএল আছে, হয়তো আরো দু একটা প্রিমিয়ার লিগ আসতে পারে এবছর। আর তার সঙ্গে আমাদের পঞ্চায়েত লেভেলের খেলা, বা এছাড়াও যে টুর্নামেন্ট গুলো ওপেন টু অল যে টুর্নামেন্ট গুলো হয়, সেই টুর্নামেন্টে তো আমাদের ছেলেরা, আমাদের এলাকার ছেলেরা সব থেকে অবাক করা ব্যাপার, বাদুলিয়াতে যে বড় টুর্নামেন্টটা হয়, আচ্ছা। সেই টুর্নামেন্টে আমি গত বছর, যেখানে আমি গর্ব করে বলতে পারি, যেখানে 3-4 বছর আগে আমাদের এলাকায় যদি কোনো টিমকে কোনো বড় টুর্নামেন্টে আমাদের এলাকা থেকে ছেলে নিয়ে খেলাতে হতো, তাহলে হয়তো সাকুল্যে হয়তো 20 জনের বেশি প্লেয়ার বেরোতো না, যারা বড় জায়গায় কম্পিটিশন করার মতো, যাদেরকে নিয়ে নামা যায়। কিন্তু এখন সত্যি বলছি, বাদুলিয়া যেমন গত বছর, এই বছর মানে যেটা হয়ে গেল সেটা বলছি না, তার আগে হ্যাঁ। টুর্নামেন্টটা, বাদুলিয়ার বড় টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টটাতে আমি দেখেছি আমাদের এলাকার প্রচুর ছেলে, মানে যে কোনো টিমগুলোর মধ্যে আমাদের এলাকার দুটো তিনটে করে ছেলে ছিল। এটা একটা ভালো বিষয় যে এলাকার ক্রিকেটটা অনেক আগিয়ে আসছে এবং এটাকে কিভাবে আগে নিয়ে যাওয়া যায় সেটা সবাই মিলে প্রচেষ্টা করছি বা আগামীতেও করবো। থ্যাংক ইউ দাদা। রিকু, এবার তোর কাছে আসি। তোর এবছর নেক্সট সিজনে প্ল্যান কি আছে? যে খেলার ব্যাপারে প্ল্যান কি আছে, বা তুই কার টিমে খেলছিস, বা তুই কি এখন থেকে পারফরমেন্স করছিস কিনা, বা খেলছিস কিনা, প্র্যাকটিসে আছিস কিনা? না, প্রথমত কোনো টিমের হয়ে ফিক্সড খেলছি এখনো পর্যন্ত কোনো ফাইনাল কিছু হয়নি। আচ্ছা। প্রথমত হচ্ছে আগে মাঠের প্রাধান্য, হ্যাঁ। যে মাঠ থেকে প্র্যাকটিস করেছি মাঠে খেলবো। আচ্ছা। সবার আগে মাঠ, তারপরে যদি কোনো খেলা সেরা আসে ক্রিকেট একাডেমি, মাঠ মানে হ্যাঁ, সেরা মানে ক্রিকেট আমার একাডেমি। সেরা ক্রিকেট CRK একাডেমি। তারপরে এবার সিজন চালু হলে হয়তো টিমের সঙ্গে কথাও হবে, তারা হয়তো খেলতে অফার যদি দেবে, সেটা তখন ভাববো। তারপর এই তো ভিপিএল আছে, তারপর আবার কেপিএল আছে, এইসব খেলাগুলো আছে, খেলবো। আর ওপেন খেলা অবশ্যই খেলবো, খেলবো না বলবো না, কারণ যেহেতু গোটা সিজনটা তো আর এরকম করে চলবে না, প্রতিদিনই হয়তো খেলা থাকবে। আর প্র্যাকটিস এখনো চালু করিনি, কারণ আমাদের এখন এই বর্ষা গেল, এরপর হয়তো আমাদের প্র্যাকটিস চালু হবে, কারণ সামনে আমাদের কেপিএল আছে, ভিপিএল আছে, প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের এখন ভিপিএল যে মানে যে মানে বা যে উচ্চতায় গেছে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নচেত নিজেদেরকে মেলে ধরা মুশকিল আছে। যাই হোক, দুজনকেই মানে সাহেবদা এবং রিকুকে দুজনকেই মানে সামনের সিজনেতে যে খেলা আসছে বা খেলতে চলেছিস তোরা, তো তার জন্য অনেক শুভেচ্ছা রইলো এবং তোরা আরো ভালো পারফরমেন্স দে, সেটা শুভকামনা করি। আর নেক্সট লেভেল হচ্ছে যেটা আমাদের যে শর্ট হ্যান্ড ক্রিকেট আছে, তো তোমরা সাহেবদাকেও জিজ্ঞাসা করছি এবং রিকু তোকেও জিজ্ঞাসা করছি, তোরা কি সেই জায়গায় এগোতে চাইছিস আবার, বা তোরা তো সেই জায়গাটা থেকেই তোদেরকে বেশিভাবে চেনে। আজকেই ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, ভাই বলছিল যে রিকু আজকে এক কাজ কর, এই বছরটা শর্ট ক্রিকেটটা খেল। আমাকে বললাম যদি খেলিস তাহলে সবাই সঙ্গে তাহলে কথা বল। কারণ তোরা বা আমি নিজে ভালো করে হ্যাঁ, জানি যে অবশ্যই, এটা কারণ পুরো নেক্সট লেভেল খেলা। হ্যাঁ, এবার ঠিক আছে। মেন কেস কি, সবাই তো একটু মানে কাজের মধ্যে জড়িত, সবাইকে একটু দেখতে হবে যে টাইম বার করা যায় নাকি, বা নিজের
ব্যস্ততার জায়গা থেকে বার করে নিয়ে যদি সময় বার করা যায়, এবং খেলতে গেলেই নয় যে হ্যাঁ চলো খেললাম এলাম চলে গেলাম, সেটা না। করতে গেলে যদি আমরা নিজেরা ভেবে থাকি, দুজন মিলে কথা হচ্ছিল যে যদি খেলবো, তো টিম তো একটা করতেই হবে, এবং নিজেদের যে পুরাতন ছেলেগুলো ছিল তাদের সঙ্গে কথাও বলবো, যদি সবাই রাজি থাকে অবশ্যই চিন্তা ভাবনা আছে খেলবো। সাহেবদা কি বলতে চাইছো? না, ব্যাপারটা হচ্ছে যে একটা কথা আছে না যে পুরানো প্রেম ভোলা যায় না, আচ্ছা, সেটাই ব্যাপার। তো মানে তুমি কি পুরোনো প্রেমের দিকে এগোতে চাইছো নাকি? হ্যাঁ, মানে না, এগোনোর কিছু নাই, মানে ওটা তো আছেই, ওটা তো শরীরের মধ্যে রক্তের মধ্যে আছে। একদমই। হ্যাঁ, তো শর্ট হ্যান্ড ক্রিকেটকে ভালো এখনো বাসি বলে এতদিন খেলা ছেড়ে দেওয়া সম্ভবত আমরা 2014 13-14 থেকে আমরা মোটামুটি সরে গেছি নাকি? হ্যাঁ, সরে সরে গেছে। যায়নি, মানে আমাদের বিএসকে টিমটা হ্যাঁ, মানে আমরা মানে যেভাবে খেলতে যেতাম হ্যাঁ, professional এই খেলাটা খেলাতে সরে professional গেছি। খেলা। আমরা মোটামুটি তারপরও বিএসকে টিম নামতে আমাদের অফ হয়ে যাওয়ার পর আমরা 3-4জন খেলতে গেছি, আমি ভাই হ্যাঁ, খুব তারা rarely, আর বিশু। খুব rarely। কিন্তু সেটাই বলছি যে সেই পুরনো জিনিস যদি ভালো না বাসতাম তাহলে এখন আমি রেগুলারলি শর্ট হ্যান্ড ক্রিকেটকে ফলো করতাম না। অবশ্যই। আমরা সবাই করি। হ্যাঁ, তো আমি আমার কথাই বলছি আর কি। তো সেই ভালোবাসাটা আছে বলেই আমরা ভাবছিলাম যে হয়তো প্রতিদিন যাওয়া তো সম্ভব না, বা অত প্রফেশনালিজমের জায়গায় আমরা যে আগেও যাইনি, এখনো যেতে পারবো না। তো ভালোবেসে খেলা, তো সেই জায়গায় আস্তে আস্তে আমরা ভাবছি যে শর্ট হ্যান্ড ক্রিকেটটাতে আমরা হয়তো ফিরে আসার চেষ্টা করব। হ্যাঁ, এখন যে লেভেলে খেলা চলে গেছে সেই জায়গায় কম্পিট করতে গেলে আগে নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে। একদম। তার জন্য আমরা ভাবছি হয়তো একটু টুকটাক প্র্যাকটিস করবো বা 2-1টা টুর্নামেন্ট খেলতে যাবো। খেলে হ্যাঁ, আমরা খেলেওছি গত 2 বছর আগেও তো আমরা একটা খেললাম, চ্যাম্পিয়নও হলাম, শেয়ারবাজারের পাশে একটা খেলা হচ্ছিল, সেখানেও আমরা খেলেছি। টুকটাক আমরা মাঝে হয়তো বছরে 1-2বার যাই, আচ্ছা, কিন্তু আমরা ভাবছি যে এই সিজন, সামনের সিজনটা মানে ফুল হ্যান্ড ক্রিকেটটা শেষ হয়ে গেলে তারপরে সিজন এটা রাত্রে খেলতে যেতে পারি। দাদা দেখো, এখন একটা সিচুয়েশন এসে গেছে যে শর্ট হ্যান্ড আর ফুল হ্যান্ড এই যে ক্রিকেট খেলাটা হচ্ছে, অনেকে ট্রোলিং এর শিকার হচ্ছে। মানে যারা শর্ট হ্যান্ড খেলছে তারা ট্রোলিং এর শিকার হচ্ছে যে এটা কোনো খেলা কিনা। এই বিষয়টা সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু তুমি একটা সিনিয়র প্লেয়ার, তো তোমার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাইবো, বা আমার দর্শকও তোমার কাছ থেকে এই জিনিসটা জানতে চাইবে না, আমি আমার যে এটা কোনো খেলা কিনা, শর্ট হ্যান্ড খেলাটা কোনো খেলা কিনা। ঠিক আছে, নাইট জেগে খেলাটা কোনো খেলা কিনা, এটা খেলা নয়। এই যে ট্রোলিং শিকারগুলো যেগুলো হচ্ছে, এইটা সম্পর্কে তোমার কাছ থেকে আমি জানতে চাইবো। এটা সম্বন্ধে বলার বলতে অন্য কিছু না, এটা একটা নর্মাল ব্যাপার। নর্মাল ব্যাপার বলতে ট্রোলিংটা কি? ট্রোলিংটা হচ্ছে অন্যজনকে হেনস্থা করা, অন্যজনকে অপমান করা, বা অন্যজনকে কিছু একটা নিচু চোখে দেখা। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে আহ, মানে ভ্যারি করে যে বলছে তার সেই ব্যাপারটার উপর তার কি দৃষ্টিভঙ্গি আছে তার উপরে। বা তার জ্ঞান কি আছে। কেন বলি? কারণ একটু যদি ভালো করে বলা যায়, আজকে একজন ডক্টরের কাছে সবাই ভালো হতে পারে না, সব পেশেন্ট কিন্তু একজন ডক্টরের কাছে ভালো হয়ে যায় না। একটা ডক্টরকে একজন বলে খুব ভগবান, দারুণ ভালো ডাক্তার, ভগবানের মতো, আমার কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। আবার একজন বলে যে না, ও চোর ছ্যাচর হ্যান ত্যান। ঠিক আছে, তার মানে কি ওর ভালো হয়নি। এরপর আমার ব্যক্তিগত ব্যাপার আছে খেলা, ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট শুধু নয়, এখন যদি আমরা, যেহেতু আমাদের প্রত্যেকের কাছে এখন মানে 95% মানুষের কাছে স্মার্টফোন আছে, যারা খেলাধুলা করে, তারা যদি একটু ইউটিউব করে, একটু গুগল করে, দেখতে পাবে। এখন আমি সেদিনই একটা খেলা দেখছিলাম, ক্যারাম খেলা, একটা নতুন ক্যারাম খেলা দেখলাম। মার্বেল, মানে আমাদের যে 52 ইঞ্চি 56 ইঞ্চি যেগুলো ক্যারাম প্লাইয়ের যে 52 ইঞ্চি বোর্ড হয়, তার অন্তত 1.5 গুণ বড় মার্বেলের, বিরাট বড় মার্বেলের বোর্ড, মার্বেলের গুটি, মার্বেলের স্ট্রাইকার, মাঝখানটা ফুটো এরকম একটা চাকতির মতন, সেটা দিয়ে এত সুন্দর ক্যারাম খেলছে। চিন্তা পারে, আমরা যদি অন্য কিছু না, আমরা যদি অলিম্পিকটাকে ফলো করি, আমরা দেখতে পাবো মানে গোটা পৃথিবীতে হাজার রকমের নতুন নতুন খেলা আছে। আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো খারাপটা সম্পূর্ণ তার দৃষ্টিভঙ্গির উপরে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে খেলা কি, খেলা কিসের জন্য এসেছিল, এটা আমাদেরকে ভাবতে হবে যে খেলা একটা মানব জীবনে কেন এলো। খেলা তো ছিল না, মানুষের কাছে প্রথম জিনিস কি ছিল? খাবার সংগ্রহ করা, খাওয়া, জীবন ধারণ করা। তারপর আস্তে আস্তে ভাষা এলো, আস্তে আস্তে সমস্ত কিছু আস্তে আস্তে ইনোভেশন হলো, মানুষ আস্তে আস্তে রেভলিউশনের যত এগিয়ে গেল বিভিন্ন জিনিস। মানুষের জীবনে খেলাটা ছিল একটা এন্টারটেনমেন্ট, একটা মজার জিনিস, যে সারাদিনের একঘেয়েমি থেকে আমাদেরকে একটু সরিয়ে রাখবে। এইভাবে খেলার উদ্ভাবন হয়েছে। তো সেটা যখন ফুল হ্যান্ড ক্রিকেট আবিষ্কার হয়েছে, তখনও কিন্তু সেটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই আবিষ্কার করা হয়েছে। সেটাকে যদি আমি ভালোভাবে দেখতে পারি,
আমি বলছি যে আমেরিকার কোনো একটা বিজ্ঞানী কোনো একটা জিনিস আবিষ্কার করেছে, আমি সেটা বললাম বাহ 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 বাহ, দারুণ ব্যাপার বাবু, আমেরিকার একটা বিজ্ঞানী আবিষ্কার, নাসা আবিষ্কার করেছে এটা। আমি বললাম তাহলে আমাদের ইসরো যদি কোনো জিনিস একটা আবিষ্কার করে, আমি সেটাকে নেবো না? না, নতুন যদি সে অন্য কিছু আবিষ্কার করে, আমি সেটাকে নেবো না? সেটা তো সায়েন্সের একটা, সে একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, আমি সেটাকে নেবো না? তো সেরকমই লং ক্রিকেট, শর্ট ক্রিকেট বা যে কোনো খেলাই হোক, প্লাস্টিক বলের খেলা হতে পারে বা ফুটবলের কোথাও হয় 11 সাইড খেলা, কোথাও হয় 9 সাইড খেলা হয়, কোথাও আবার ছোট গোলের খেলা হয়, হুম, সবগুলোই তো খেলা। খেলা মানে ইজ ইকুয়াল টু যেটাকে বলা হয় এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট। আমি সেটাকে কিভাবে দেখছি, সেটা যদি আমাকে এন্টারটেনমেন্ট না করে, আমার সেই জিনিসটা না দেখাই ভালো। ট্রোল করতে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। আর যদি আমার ভালো লাগে, আমি সেটাকে দেখে মজা পাবো, বা সেটা থেকে আমার শুধু জাস্ট। আচ্ছা আমি আইপিএল আগে ক্রিকেট কি ছিল, কতবার 60 ওভারের খেলা ছিল, 60 ওভার। যখন প্রথম টেস্ট থেকে খেলা এসেছিল ছোট ফরম্যাটে, তখন 60 ওভারের খেলা। আজকে 60 ওভারের খেলাকে মানুষের ভালো লাগছে না। তাহলে কেউ আইপিএল কে টি-20 ফরম্যাটকে কেউ বলতে পারবে যে আমি 60 ওভারের খেলাটা ভালো নয়, টি-20 60 ওভারের খেলাটাই ভালো, টি-20 খেলা ভালো নয়? বলতে তো পারবে না। কারণ এই কারণে মানুষের হাতে সময় কম আছে, সেটাকে সময় বাঁচানোর জন্য করা হয়েছে। সেটা একটা ইনোভেশন, একটা নতুন করে জিনিস সৃষ্টি হয়েছে। তো প্রত্যেকটা জিনিসকে মানে একটা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া উচিত, এবং সেটার খারাপ দিক বিবেচনা না করে, হ্যাঁ যদি কারোর কোনো জিনিস খারাপ লাগে সেটা সে সাজেস্ট করতে পারে যে এই জিনিসটাতে এই জিনিসটা আরো অ্যাড হলে ভালো লাগতো, এটা বলা যায়। কিন্তু এটা খারাপ এটা বলা যাবে না, কারণ আমি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, সেই দৃষ্টিভঙ্গিটা আরেকজনের না থাকতে পারে, তোর না থাকতে পারে, ওর না থাকতে পারে। প্রত্যেকের কাছে কারো কাছে লাল ভালো লাগবে, কারো কাছে ব্লু ভালো লাগবে, এটা মানে হিউম্যান বিহেভিয়ার। এটা নিয়ে ট্রোলিংটা আমি হাত জোর করে সবাইকেই বলছি, যারা আমাকে চেনো না বা সবাইকেই বলছি, একজন মানুষ হিসেবে বলছি, প্রত্যেকটা মানুষের একটা মানবিক দিক থাকা দরকার। এবং সেটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ কাউকে ট্রোলিং না করে, বরঞ্চ আমার যদি ভালো না লাগে আমি সেটা দেখলাম না, আমি সেটা আমার নো কমেন্টস। হ্যাঁ, এটা যদি অন্য কোনো ব্যাপারে হয়, আমার দেশের ব্যাপারে কিছু হলো, আমার বিরুদ্ধে কোনো একটা বড় জায়গার বিরুদ্ধে আমার দেশকে কেউ কিছু বলছে, আমার কোনো, সেই জায়গায় আমি হয়তো সেখানে তাকে কাউন্টার অ্যাটাক করতে পারি। কিন্তু আমি সেটাকে কাউকে ওই ট্রোলিং একটা টুক করে বলে দিয়ে, তাকে রাগিয়ে দিয়ে, তাকে করে, এইগুলো আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। এবার এটা আমার নিজস্ব পার্সপেক্টিভ। থ্যাংক ইউ দাদা, কারণ এর একটা যে কমিউনিকেশন তুমি বললে আমাকে খুব ভালো লাগলো। আমাদের চ্যানেলের মারফতে আমাদের দর্শকের কাছে যে যেন জিনিসটা পৌঁছায়, যেন কোনো শর্ট হ্যান্ড এবং ফুল হ্যান্ড ক্রিকেটের ব্যাপারটাকে যেন খুব ডিফারেন্স না ভাবে দেখে এবং বা ট্রোলিং যেন না করে, সেটা আমাদেরও রিকোয়েস্ট রইলো সবারই তরফ থেকে। আর দাদা, তুমি আজকে ডন ভাইকে অনেকদিন ধরেই চেনো, তো ডন ভাই তুমি শপে আসো, আমাদের শপে আসো তুমি এখানেতে, তো ডন ভাইয়ের সম্পর্কে আমি বা ডন ভাই শপ সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাইবো। এটা বলতে পারি বর্ধমান ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট স্পোর্টসের দোকান। কেন বলছি, কারণ এই কারণে বলছি, আমি যে কোনো কথা একটু বুঝিয়ে বলতে ভালোবাসি, এটা আমার মানে বিহেভিয়ার প্রথম থেকেই। না দাদা, ভালো লাগবে, আমাদের দর্শকেরও ভালো লাগবে। এই কারণে বলছি, কারণ আজকে যখন আমি বর্ধমানের ছেলে, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে, আমার বর্ধমানে আমার কোনো কারোর শরীর খারাপ হলে আমরা কি করি, আমরা গ্রাম থেকে বর্ধমান টাউনে আসি। কেন? গ্রামে আমার কাছে সেই জিনিসপত্র, সেই লেভেলের ডাক্তার নাই, সেই লেভেলের জিনিসপত্র ইকুইপমেন্ট নেই। বর্ধমানে আসি, বর্ধমানের ডাক্তাররা যখন পারে না, বর্ধমানে যখন আমি অনেকদিন ট্রিটমেন্ট করছি, পারছে না, তখন আমরা কোথায় যাই ন্যাচারালি? ব্যাঙ্গালোর, ভেলোর, যেখানে যেখানে আরো যদি কারো টাকা পয়সার সমস্যা না থাকে, সে আরো বাইরে আউট অফ কান্ট্রি চলে যায়। কিসের জন্য যায়? ডাক্তার তো সেখানেও আছে, ডাক্তার এখানেও আছে। দিল্লিতে ভারতবর্ষের সাথে টপ ডাক্তাররা বসে আছে এমসে। তাহলে আমরা সেখানে যাচ্ছি কেন? শুধুমাত্র কিন্তু ডক্টরের জন্য নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বর্ধমানে কিসের অভাব আছে? আমার কলকাতায় কিসের অভাব আছে? ডাক্তারের অভাব তো নাই। ওইখানকার ডাক্তারও যা পড়াশোনা করছে, এখানকার ডাক্তার তাই পড়াশোনা করছে না। অভাব হচ্ছে আমাদের এখানে সেই ইকুইপমেন্ট নাই, সেই যন্ত্রপাতি নাই, সেই সব জিনিসপত্র আমাদের কাছে নাই। সেম এখানেও দোকান অনেক আছে, ভালো মাল পাওয়া যায় না আমি কোথাও বলছি না, সব জায়গায় ভালো মাল পাওয়া যায়। আর আমি এটা কোনো প্রমোশন করতেও আসিনি, আলোচনার মধ্যে আমার যেটা মনে হয়েছে, আমার ব্যক্তিগত মতামতটা আমি বলছি, এখানে ডনের কাছে আলাদা অন্য দোকানের থেকে কি আছে? এর নিজস্ব ইকুইপমেন্ট আছে। আজকে যদি আমি ডনকে বলি, ডন আমার একটা 850 গ্রামের ব্যাট লাগবে, ডন আমাকে বানিয়ে দেবে। আমার ম্যানুফ্যাকচারিং আছে, তুমি সেই জিনিস আছে, তুমি হিট চেম্বার আছে, মানে ব্যাট কাটিং এর যে মেশিন আছে, সমস্ত কিছু আছে। তাহলে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি আমার ওজন অনুযায়ী
আমরা জানি যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, যারা খেলে, তারা নিজেদের ওজন অনুযায়ী ব্যাট খেলে, হ্যাঁ। সেই ব্যাটে পারফর্ম Weight করে। অনুযায়ী। যদি আমরা কেউ নাও জেনে থাকি, যারা আমরা এমএসডি ধোনি সিনেমাটা যারা দেখেছি, তারা আমরা দেখেছি ওই একটা সিন আছে, ধোনি একটা হোটেলে আছে, ফোনে কথা বলছে, পিছনে একজন ওর ব্যাটটা কাটিং করছে, ধোনি ম্যানেজার চেক করছে, আরেকটু লাইট ওয়েট করো। তাহলে সেটা তার যা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা একজনকে পূরণ করতে হবে, তবে না সেটা আমার নিজস্ব একদম উপযুক্ত হবে আমার জন্য। একদমই। তো সেই জায়গাটা অন্যদের থেকে ডন স্পোর্টসের ডিফারেন্স এটা, যে বাকি সবার যা আছে ডনেরও তাই আছে, সুন্দর ব্যবহার আছে, সুন্দর দোকান আছে, মালপত্র আছে, সব আছে। এর সঙ্গে অ্যাডভান্টেজ ডনের একটা জিনিস, যেটা ডনকে অন্যান্য দোকান থেকে, ডন স্পোর্টসকে আলাদা করে, সেটা হচ্ছে ডনের নিজস্ব ইকুইপমেন্ট। এবং ও এই দোকানটা নিয়ে, এই ব্যবসাটা নিয়ে যথেষ্ট সুদূর প্রসারী ওর একটা চিন্তা ভাবনা আছে। সেটা আমরা যেটা বাইরে থেকে কি দেখে বুঝতে পারি, প্রত্যেক 6 মাসে, 7 মাসে, 8 মাসে, বছরে একবার দুবার আমরা ওকে দেখেছি ও কাশ্মীরে কাঠের জন্য হোক, ব্যাটের নতুন কোনো সংযোজনের জন্য হোক, কোনো কিছু আপডেটেশন যদি কিছু করার থাকে সেটা দেখার জন্য ও কিন্তু এটার পিছনে সময়, অর্থ, সমস্ত কিছু ব্যয় করছে, কারণ এই জায়গাটাকে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। এই একটা চিন্তা ভাবনা, আর তার সঙ্গে ইকুইপমেন্ট, এই দুটো জিনিস ডন স্পোর্টসকে আমাদের ডিস্ট্রিক্টের অন্যান্য দোকান থেকে আলাদা করে। এটা আমার ব্যক্তিগত অভিমত। যাক দাদা, তোমাদের ভালোবাসা থাকলে আমরা নেক্সট লেভেলে যাওয়ার আরো চেষ্টা করব, আমরা চেষ্টা করছিও বেটার কিছু তোমাদের কাছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো রিকু, তুইও তো ডন স্পোর্টসে আসছিস, বা ডনের সাথে, ডন ভাইয়ের সাথে তোর ভালো সম্পর্কও আছে, তো তোর কেমন লাগে ডন স্পোর্টসে এসে? ডন স্পোর্টসে অবশ্যই এসে ভালো লাগে, কেননা ডন ছোট ভাই হয়, যাই হোক। তো ডনের ব্যবহারই খুব ভালো। প্রথমত ডনকে আরও ভালো লাগে ডনের ব্যবহারের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ডনের কাছে আমি আসি যথারীতি নিজের চয়েসেবল, আমি এখানে ব্যাট পাই, কারণ আমার নিজে যেরকম ওয়েট লাগে সেই ওয়েটটাও আমি এখানে পেয়ে যাই, এবং আমার যেরকম ব্যালেন্স লাগে সেরকমও পেয়ে যাই। এবার অন্যান্য দোকানে গেলে কি আমি হয়তো দু একটা দেখতে পাবো, এখানে ডনের কাছে এলে আমি যত ব্যাটই দেখতে যাই, কোনো রকম তার মানে কি যে হ্যাঁ বিরক্ত ভাব ওইসব কিছু না, আমাকে যথারীতি দেখায়, জোর করে ফেরত আমি দিতে পারিস। দেখি। হ্যাঁ, সেটা না, সেটা ভাইয়ের সঙ্গে তার আমার আলাদা সম্পর্ক, হ্যাঁ, যে ভাই এটা আমার হচ্ছে না, তো এটা এক্সচেঞ্জ করে দে, সেটাও করে দেয় অবশ্যই। একটা ব্যাটে 3টে কভার, একটা 3টে কভার দেওয়া, ওগুলো তো সম্পর্কগুলোর সঙ্গে ওটা তো ডন ভাইয়ের সঙ্গে একটা আলাদা সম্পর্ক বলছি তো, আছে। ভাই হয়, ভাইয়ের সঙ্গে একদম, সম্পর্ক ভাইয়ের সঙ্গে আলাদা। ভাইয়ের সম্পর্ক। তো ওই জন্যই আরো আসা, এবং এসে যথেষ্ট সম্মান পাই। যাই হোক, আমরা চেষ্টা করবো তোর পরবর্তীকালে আরো যেন আরো ভালো কিছু ফেসিলিটি পাস। আর থ্যাংক ইউ তোদের দুজনকে, বা ভাইজানকে, মানে সাহেব ভাইকে বিশেষ করে আমি ভাইজান বলে ডাকি, তো সাহেব ভাইকে এবং রিকু তোকেও ডন স্পোর্টসের চ্যানেলে আসার জন্য, আজকে খেলা সম্পর্কে এত কিছু আলোচনা করার জন্য, এবং আমাদের পাবলিককেও, মানে আমার দর্শককেও আমি রিকোয়েস্ট করব তোমাদের আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টে কিছু বলার জন্য। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেই কমেন্ট বক্সে লিখবে। আর অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সামনে যে জার্নি আছে ক্রিকেটের জগতে, আর তোমাদের সেই জায়গাটা যেন তোমরা আরো ভালো কিছু করতে পারো এবং ভালো দিকে এগাতে পারো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।